হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, এর আগের ভিডিওটিতে আমি পোস্ট মডার্নিজমের উপর একটি ক্লাস আপলোড করেছিলাম। যারা এখনও অবধি ভিডিওটি দেখোনি, গিয়ে ভিডিওটি একবার দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব পলিটিক্যাল থিওরির একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, কনজারভেটিজম সম্বন্ধে। প্রথমত, এই কনজারভেটিজম শব্দটিকে লক্ষ্য করলে দেখা যায় যে এর শেষে কিন্তু ইজম কথাটি যুক্ত রয়েছে। তো আমাদের জানতে হবে যে যখন কোনো শব্দের শেষে ইজম কথাটি যুক্ত থাকে তখন কোনো মতবাদ বা মতাদর্শের কথা বোঝানো হয়ে থাকে। ফর এক্সাম্পল, লিবারালিজম, মার্কসিজম, পোস্ট মডার্নিজম, মাল্টিকালচারালিজম এট্রিক্সা। কাজেই কনজারভেটিজমকে আমরা একটি রাজনৈতিক মতাদর্শ বা আইডিওলজি বলে চিহ্নিত করতেই পারি। অর্থাৎ আমরা ছোট করে বলতেই পারি যে এই কনজারভেটিজম হলো কিছু সেট অফ আইডিয়া, সেট অফ বিলিফস বা সেট অফ প্রপোজিশনস। এই কনজারভেটিজম মূলত ইমার্জড হয়েছিল 18th সেঞ্চুরিতে ফ্রান্স রেভলিউশনের পরবর্তী সময়ে। যেহেতু এটা 18th সেঞ্চুরির দিকে ইমার্জড হয়েছিল এডমন্ড বার্কের রচনার মধ্য দিয়ে, তাই আমরা বলতে পারি এটা একটা ক্লাসিক্যাল পলিটিক্যাল আইডিওলজি। তারপর আমরা জানব হোয়াট ইজ কনজারভেটিজম বা কনজারভেটিজম কী। যদি আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে বলি তাহলে বলবো ইট ইজ আ পলিটিক্যাল ডক্ট্রিন দ্যাট এমফেসাইজেস দ্য ভ্যালুজ অফ ট্র্যাডিশনাল ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিসেস। কারণ তারা মনে করে যে আমাদের সমাজ ব্যবস্থা যেমনভাবে চলে আসছে সে বিদ্যমান ব্যবস্থাকে টিকিয়ে রাখা বা স্থায়িত্ব প্রদান করা, বা এতদিন ধরে চলে আসা ব্যবস্থাকে আমরা কনজার্ভ করব বা সংরক্ষণ করব। অর্থাৎ এখানে তারা চেঞ্জেস বা পরিবর্তনকে খুব একটা গুরুত্ব প্রদান করেননি। তো আমাদের আরও ভালোভাবে বুঝতে হলে এই কনজারভেটিজমের ব্যাকগ্রাউন্ড বা পটভূমিটাকে ভালো করে বা ভালোভাবে তুলে ধরা দরকার। তো মূলত আমরা যদি দেখি 1789-এর ফ্রান্স রেভলিউশনের পরবর্তী সময় এই চিন্তাধারার উৎপত্তি হয় এডমন্ড বার্কের রচনার মধ্য দিয়ে। কারণ এডমন্ড বার্ক কিন্তু তার লেখনীতে ফ্রান্স রেভলিউশনকে ক্রিটিসিজম করেছিলেন এবং তিনি কনজার্ভের পক্ষেই কথা বলেন বা সংরক্ষণের পক্ষেই কথা বলেন। এই ফ্রান্স রেভলিউশনকে যদি আমরা ভালোভাবে স্টাডি করি তাহলে দেখতে পাই এই সময় ফ্রান্সে বা ফ্রান্সের সমাজ ব্যবস্থাতে একটা চেঞ্জ লক্ষ্য করা যায়। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির মতো নতুন নতুন চিন্তাধারার উদ্ভব হয়। আবার যদি 19th সেঞ্চুরির দিকে আমরা তাকাই তাহলে সেখানে দেখব বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজিস যেমন লিবারালিজম, সোশ্যালিজম, মার্কসিজমের মতো তত্ত্ব গড়ে উঠছে। এবং এই প্রত্যেকটি আইডিওলজি কিন্তু সমাজের রিফর্ম এর কথা বলছে। কিন্তু কনজারভেটিজম সমাজ পরিবর্তনের এই সব আইডিওলজিগুলোকে সমালোচনা করছে। কারণ কনজারভেটিজম বলছে এই যে নতুন নতুন আইডিওলজিস এর উদ্ভব ঘটছে এগুলি কিন্তু হিস্ট্রিক্যালি টাইম টেস্টেড নয়। দেন এখানে আমি কতগুলি কনজারভেটিজমের বেসিক আর্গুমেন্ট তুলে ধরার চেষ্টা করছি। যেমন কনজারভেটিজম ট্র্যাডিশনাল ভ্যালুজ, ট্র্যাডিশনাল অর্ডারকে সংরক্ষণের কথা বলে। ইট মিনস টু কনজার্ভ। অ্যান্ড সেকেন্ড আর্গুমেন্টে বলা হয় আমরা যে হিউম্যান বিংস রয়েছি আমরা কিন্তু ইন্টেলেকচুয়ালি অ্যান্ড মোরালি ইমপারফেক্ট বা পারফেক্ট নই। এরা বলেন একজন মানুষ অনেক সময় ভালো মন্দের মধ্যে পার্থক্য করতেই পারে না এবং মানুষের নলেজকে তারা বাউন্ডেড বা লিমিটেড বলেছেন। তাই তারা বলেছেন মানুষের দ্বারা সমাজ পরিবর্তন বা সমাজে পরিবর্তন আনা সম্ভব নয়। ফলে তারা বলেন সমাজ যেমনভাবে চলছে তার উপর আমাদের ফেইথ বা ভরসা রাখা উচিত বা আস্থা রাখা উচিত। এছাড়াও তারা বলেন যে আমাদের সেই সব ভ্যালুসগুলোকেই সংরক্ষণ বা কনজার্ভ করতে হবে যেগুলো টাইম টেস্টেড এবং বছরের পর বছর ধরে চলে আসছে। আমরা দেখব কনজারভেটিজমের ইম্পর্ট্যান্ট থিমসগুলোকে বা কনজারভেটিজমের ইম্পর্ট্যান্ট থিমসগুলো কী কী। প্রথমত
একটু আগেই আলোচনা করলাম যে কনজারভেটিজম মূলত ট্র্যাডিশনস, কাস্টমস এগুলোকে সাপোর্ট করে থাকে। দ্বিতীয়ত, কনজারভেটিজম ডিভাইন রাইট থিওরিকে প্রমোট করে থাকে, আর এর মূল বক্তব্য হলো গড ক্রিয়েটেড আওয়ার ওয়ার্ল্ড। তৃতীয়ত, আমরা এটাই পড়ে আসলাম যে এখানে মনে করা হয় হিউম্যান বিংস ইন্টেলেকচুয়ালি অ্যান্ড মোরালি ইমপারফেক্ট, তাই তারা অন্যের উপর ডিপেন্ডেন্ট। তাই কনজারভেটিভ থিঙ্কাররা বলেছিলেন যে হিউম্যান বিংস কখনো পরিবর্তন নিয়ে আসতে পারে না। এছাড়াও চতুর্থত বলা হয়েছে যে হিউম্যান বিং ক্যানট এক্সিস্ট উইথাউট সোসাইটি, কারণ একটা হিউম্যান বিং কিন্তু সোসাইটির বাইরে গিয়ে তার অস্তিত্ব থাকতেই পারে না। এবং পঞ্চমত, সমাজ ও সমাজের মধ্যেকার যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, আমরা যদি সেগুলিকে বাদ দেই তাহলে কিন্তু কোনোভাবেই মানুষ বেঁচে থাকতে পারবে না। আর এখান থেকেই উদ্ভব হচ্ছে কনজারভেটিজমের একটি নতুন ধারা, যাকে বলা হয় সোশ্যাল কনজারভেটিজম। এবং ষষ্ঠত বলা হয় সোসাইটি ইজ লিভিং অর্গানিজম, সোসাইটি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন ইটস পার্ট, বা এখানে অর্গানিক সোসাইটির কথা তুলে ধরা হয়। তো এখন আমরা দেখব কনজারভেটিজমের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন থিঙ্কার্স এবং তাদের মূল বক্তব্যগুলি কী কী। প্রথমত, এডমন্ড বার্গ, তার সম্বন্ধে আমরা আলোচনা করব। তাকে সাধারণত ফাদার অফ কনজারভেটিজমও বলা হয়ে থাকে। তিনি বিভিন্ন পপুলার থিঙ্কার্স যেমন লক, হিউম, মন্তেস্কিউ এর দ্বারা ইনফ্লুয়েসড হয়েছিলেন বা প্রভাবিত হয়েছিলেন। তিনি ফ্রান্স রেভলিউশনকে ক্রিটিসাইজ করে একটি বই লেখেন, যার নাম হলো রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স, যেটা 1790 সালে প্রকাশিত হয়েছিল। এবং তিনি বলেছিলেন যে পলিটিক্সকে কখনোই অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপালের দ্বারা কিন্তু কন্ডাক্ট করা সম্ভব নয়। অর্থাৎ আমাদের যে হিস্ট্রিক্যালি টাইম টেস্টেড থিওরিগুলো আছে সেগুলোকেই কনজার্ভ করতে হবে। তবে হ্যাঁ, তার আলোচনাতে একটা কথা আমরা পাই, চেঞ্জ ইন অর্ডার টু কনজার্ভ। তো এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে তিনি সমাজে বিভিন্ন ট্র্যাডিশনসগুলোকে কনজার্ভ করার কথা বলেছেন ঠিকই, তার মানে এই নয় যে সমাজ ব্যবস্থাতে কোনো রকম চেঞ্জ বা পরিবর্তন হবে না। তিনি বলেছেন আমাদের সমাজের যে ট্র্যাডিশনস, ভ্যালুসগুলো রয়েছে সেগুলো যাতে আরও এফেক্টিভলি রান করতে পারে, তার জন্য অনেক সময় ছোট্ট ছোট্ট পরিবর্তন বা রিফর্ম এর দরকার, কিন্তু সেগুলো যেন একটা রিফর্ম হয়, কোনো সার্টেন চেঞ্জ বা সার্টেন রেভলিউশনস যেন না হয়। তাই তিনি সার্টেন চেঞ্জ এবং সার্টেন রেভলিউশনের বিরুদ্ধে ছিলেন। আর তার একটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো সোসাইটি ইজ এ পার্টনারশিপ বিটুইন দোজ হু আর লিভিং, দোজ হু আর ডেড অ্যান্ড দোজ হু আর টু বি বর্ন। এখন আমরা কতগুলি নিউ কনজারভেটিভ থিঙ্কার্সের তত্ত্ব এবং তাদের মূল বক্তব্যগুলি কী কী সেগুলো নিয়ে আলোচনা করব। তো এদের মধ্যে মাইকেল জোসেফ অক্সফোর্ড, লিও স্ট্রাস, এদের অবদান কিন্তু অনস্বীকার্য। তো প্রথমে আমরা জানব মাইকেল অক্সফোর্ড এর ব্যাপারে। তো এর লেখা ফেমাস ওয়ার্ক হলো র্যাশনালিজম ইন পলিটিক্স অন অ্যান ইজে, 1962 সালে প্রকাশিত হয়েছিল। এছাড়াও তিনি এই বইতে মূলত পলিটিক্যাল র্যাশনালিটির যে কনসেপ্ট সেটাকে ক্রিটিসাইজ করেছিলেন, এবং তিনি মনে করেছিলেন যে পলিটিক্যাল র্যাশনালিটি কিন্তু সম্ভব নয়। এবং আমরা রাইভাল অফ পলিটিক্যাল থিওরি পড়তে গিয়েও কিন্তু দেখতে পাই অক্সফোর্ডের যে অনবদ্য অবদান রয়েছে। তিনি ট্র্যাডিশনস, ভ্যালুস, নর্মেটিভ যে অ্যাপ্রোচগুলো রয়েছে, নর্মস, এথিক্স, এই বিষয়গুলিকে পুনরায় ফিরিয়ে আনার কথা বলেছেন। তিনি বিভিন্ন ধরনের স্টেটের কথাও বলেছেন, যেমন এন্টারপ্রাইজ স্টেট অ্যান্ড সিভিল অ্যাসোসিয়েশন। তিনি যদিও সিভিল অ্যাসোসিয়েশনকেই বেশি প্রমোট করেছিলেন বা বেশি প্রমোট করার কথা বলেছিলেন। আলোচনা করব লিও স্ট্রাসের ব্যাপারে, অ্যানাদার ইম্পর্টেন্ট নিও কনজারভেটিভ থিঙ্কার। তার লেখা কিছু গুরুত্বপূর্ণ বই হলো ন্যাচারাল রাইটস অ্যান্ড হিস্ট্রি, 1953 সালে প্রকাশিত হয়, এবং হোয়াট ইজ পলিটিক্যাল ফিলোসফি, 1957 সালে প্রকাশিত হয়। তিনি প্রি মডার্ন সোসাইটিকে রিভাইভ করার কথা বলেছিলেন। এখানে প্রি মডার্ন সোসাইটি বলতে তিনি অ্যানসিয়ান গ্রিস ট্র্যাডিশনের কথা বলেছিলেন। তিনি মনে করতেন এখানে মানুষের ওভারঅল ডেভেলপমেন্টের উপর
গুরুত্ব দেওয়া হতো, ভার্চিউকে ইম্পর্টেন্স দেওয়া হতো। কিন্তু বর্তমান যে আমাদের সমাজ ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট বা ভার্চিউর উপর ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয় না। এছাড়াও রয়েছেন আইভরিং ক্রিস্টল। তিনি ইউএস জার্নালিস্ট এবং তিনি ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট, সোশ্যালিজমের মতো কনসেপ্টকে রিজেক্টেড করে দিয়েছিলেন। আমরা জানি তাকে গডফাদার অফ নিউ কনজারভেটিজমও বলা হয়ে থাকে। এছাড়াও অ্যানাদার ইম্পর্টেন্ট থিঙ্কার অফ নিউ কনজারভেটিজম রবার্ট নিসবেট, তার লেখা একটি গুরুত্বপূর্ণ বই হলো দ্য কোয়েস্ট ফর কমিউনিটি, আ স্টাডি ইন দ্য এথিক্স অফ অর্ডার, মূলত 1953 সালে প্রকাশিত হয়েছিল এবং তিনি মূলত কমিউনিটি লাইফকে বেশি প্রেফার করেছিলেন, প্রবল গুরুত্ব দিয়েছিলেন। থমাস হবসের লেখনীতেও আমরা কিন্তু কনজারভেটিজমের আভাস পেয়ে থাকি। রাসেল ক্রিক, তিনিও অ্যানসিয়েন্ট মোরাল ট্র্যাডিশনকে সাপোর্ট করেছিলেন। শেষে যদি আমরা দেখে থাকি ক্লিন্টন রোজিস্টার, তিনি আবার কনজারভেটিজমকে 3টি টাইপসে ভাগ করেছিলেন। এগুলি হলো টেম্পারমেন্টাল, সিচুয়েশনাল অ্যান্ড পলিটিক্যাল কনজারভেটিজম। তো মোটামুটিভাবে আমরা এখানে কনজারভেটিজমকে কভার করলাম। যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, এবং যারা যারা নেট সেটের জন্য প্রিপারেশন করছে তাদেরকে শেয়ার করে দিও। আর যদি মনে হয় আপনাদের জন্য উপযোগী তাহলে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।